নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার ম বর্ণ নির্মিত প্রথম ক্লাস আর টোটাল 64 নম্বর ক্লাস। আজকের ক্লাসে বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। কেননা বন্ধু, তোমরা জানো বিগত প্রত্যেকটা ক্লাসে সাহিত্য ইতিহাস পড়া থেকে আমি সরাসরি ক্যামেরায় থাকিনি, ক্যামেরার পিছনেই থেকেছি। কারণ সাহিত্যের ইতিহাস ক্লাসে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না, বরং বিষয়টা যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটাই সবথেকে ভালো। আজও সেই চেষ্টাটাই কিন্তু করব। সেদিক থেকে আজ প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মডেল ভগিনী। তোমরা জানো খুবই জনপ্রিয় যে এই মডেল ভগিনী হচ্ছে একটা বাংলা উপন্যাস, লিখেছিলেন কিন্তু যোগেন্দ্রচন্দ্র বসু। বিষয়টা এরকম ছিল যে বিকৃত শিক্ষা দ্বারা মানবের কীরূপ অধঃপতন সাধিত হয় এবং সমাজের কীরূপ অনর্থ ঘটে, পাপের ফল কীরূপ বিস্ময় হয়, পুণ্যের পরিণাম কীরূপ সুখকর হয়, সেটাই এই উপন্যাসে দেখানো হয়েছে। সাধারণত ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং ইংরেজি হাবভাবের অনুকরণ প্রিয়া কমলিনীর সঙ্গে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের বিয়ে হয়েছিল। কিন্তু কমলিনী তাতে সন্তুষ্ট না হয়ে নিজের শিক্ষক নগেন্দ্রনাথ এবং তার বন্ধুবান্ধবদের সঙ্গে পবিত্র প্রণয়ে মত্ত হয়েছিল। এই প্রণয়ের কি ভীষণ পরিণাম হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে। অবশেষে কমলিনীর অনুতাপ এসেছিল, তাই মৃত্যুকালে তিনি স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা করলেন এবং ব্রাহ্মণ তাকে ক্ষমাও করলেন। অতঃপর কমলিনীর মৃত্যু হয় এবং ব্রাহ্মণ বনগমন করে তপস্যায় নিযুক্ত হয়। এটাই ছিল মডেল ভগিনী উপন্যাসের মূল বিষয়। এরপরে হচ্ছে মণিদীপা। মণিদীপা হচ্ছে একটা সচিত্র কাব্য অনুবাদ গ্রন্থ, যেটা লিখেছিলেন কিন্তু কবি হেমেন্দ্রলাল রায়। বিষয়টা এরকম ছিল যে প্রাচীন ভারতীয় কাব্য সাহিত্যের মধ্যে যেসব স্থান লিরিক ভাব দ্বারা আশ্রয় করেছে, এই গ্রন্থে অনুবাদের জন্য সেই অংশগুলি কিন্তু কেবলমাত্র নির্বাচন করা হয়েছে। সংস্কৃত সাহিত্যের মধ্য থেকে ঋগ্বেদের উষার স্তুতি এবং সরস্বতীর বন্দনা, কালিদাসের উমার তপস্যা যেমন কুমার সম্ভব এবং উত্তরমেঘ ও ভবভূতি, শ্রীহর্ষদেব, ভর্তৃহরি, উদ্ভট প্রভৃতি পরবর্তী সংস্কৃত কবিদের কাব্যের কোনো অংশ এখানে অনুবাদ করা হয়েছে। বিশেষ করে হিন্দি কাব্যের প্রধানত মীরাবাই, কবির, তারপর হচ্ছে দাদু দয়াল, সুরদাস, তুলসীদাস প্রভৃতি তামিল কবিদের মধ্যে ভায়ু মানবর এবং হিরু বল্লুবর এবং এছাড়া আরও অনেক অজ্ঞাতনামা কবির খণ্ডকাব্য কিন্তু এখানে অনুবাদ করা হয়েছে। এটা ছাড়া বৈষ্ণব কবিদের মধ্যে জয়দেব থেকে কয়েকটি গীত এবং সাঁওতালি গান, গুজরাটি গান এবং জয়দেব, বিদ্যাপতি প্রভৃতি প্রাচীন বাংলা কাব্যকে আধুনিক বাংলায় রূপান্তরিত করা হয়েছে। একবর্ণ, দ্বিবর্ণ এবং বহুবর্ণের চিত্রে গ্রন্থের সৌন্দর্য কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এটাই ছিল হচ্ছে মণিদীপা কাব্যের প্রধান বিষয়। পরবর্তী গ্রন্থ হচ্ছে মণিমালা। মণিমালা হচ্ছে একটা রত্ন বিষয়ক কিন্তু গ্রন্থ। 2 খণ্ডে এটা সম্পূর্ণ। এটা রাজা স্যার সমীন্দ্রমোহন ঠাকুর এটা লিখেছিলেন। এর মূল ভাগ সংস্কৃত অভিধান, তারপর হচ্ছে বৈদ্যক, পুরাণ এবং তন্ত্রাদি থেকে সংগৃহীত এবং হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষায় এটা অনুদিত হয়েছিল। এটা ব্যতীত ইংরেজি, ফরাসি, তারপরে পার্সি, আরবি গ্রন্থ থেকে প্রধান নবরত্ন এবং উপরত্ন সম্বন্ধীয় বিবিধ জ্ঞাতব্য বিষয় এই গ্রন্থ সন্নিবেশিত হয়েছে। মণিমালা বহু পরিশ্রমের ও অনুসন্ধানের ফল। ইউরোপে ইয়ার এত আদর যে অধুনা যারা রত্ন বিষয়ে গ্রন্থ প্রকাশ করেন তাদের মধ্যে অনেকেই মণিমালা থেকে অংশবিশেষ উদ্ধার এবং গ্রন্থকারের অভিমত প্রামাণিকভাবে গ্রহণ করতে কিন্তু দেখা যায়। ফলে খুবই একটা রত্ন বিষয়ক জনপ্রিয় গ্রন্থ ছিল কিন্তু মণিমালা। এরপর হচ্ছে মনির বর।
এটা বাংলা একটা সামাজিক উপন্যাস, যেটা লিখেছিলেন কিন্তু নারায়ণচন্দ্র ভট্টাচার্য। এই নারায়ণচন্দ্র ভট্টাচার্যের এই গ্রন্থের বিষয় ছিল যে রমানাথ নামক এক যুবকের ভালোবাসা এবং মহত্ব এখানে দেখানো হয়েছে। রমানাথ মণিকে ভালোবাসলো এবং কোনো বাধা না থাকলেও তাকে স্বয়ং বিবাহ না করে সুপাত্রে অর্পণ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু তাতে অসমর্থ হয়ে শেষে যখন নিজেই বিয়ের জন্য উদ্যত হইল তখন অসম্ভব বিতরূপে বাধা পাইল। অবশেষে অপরের হস্তে মণিকে সম্প্রদান করে আত্মপ্রসাদ অনুভব করল। এই ঘটনাকে উপলক্ষ করে হিন্দু সমাজের সামাজিক একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে বন্ধু আমরা চলে যাব পরবর্তী জনপ্রিয় গ্রন্থ মথুরা মাহাত্ম্য। নামটা শুনে বুঝতেই পারছো এই মথুরা মাহাত্ম্য হচ্ছে রূপ গোস্বামীর লেখা। এখানে প্রাচীন পৌরাণিক বচনসমূহ দ্বারা মথুরার সংস্থান এবং মাহাত্ম্য কিন্তু এখানে দেখানো হয়েছে। পরবর্তী জনপ্রিয় গ্রন্থ মদ খাওয়া বড়দায় জাত থাকার কী উপায়। তোমরা অবশ্যই জানো বন্ধু, এটা টেকচাঁদ ঠাকুরের লেখা। এখানে মদ্যপান যে সবিশেষ অনিষ্টকর এবং তার দ্বারা সমাজের কীরূপ দুর্গতি হয়েছে, ভণ্ড ব্যক্তিরা অখাদ্য ভোজন করেও কীভাবে সমাজের মধ্যে সগর্বে বিচরণ করছে ইত্যাদি বিষয় তখনকার বাংলার গল্পচ্ছলে এখানে বর্ণিত হয়েছে। এবং টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের কল্পিত নাম, অর্থাৎ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, ছদ্মনামে তিনি এই গ্রন্থটা লিখেছেন, অর্থাৎ মদ খাওয়ার কুফল সম্পর্কে তিনি এখানে তুলে ধরেছেন। পরবর্তী গ্রন্থ মধুসূদন দত্তের জীবনচরিত, মানে মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত। এটা একটা বাংলা বিস্তৃত জীবন চরিত বিষয়ক একটা গ্রন্থ। যোগীন্দ্রনাথ বসু এটা লিখেছিলেন। এখানে প্রসিদ্ধ কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন বৃত্তান্ত বিস্তৃতিরূপে লিখিত হয়েছে এবং তৎপ্রণীত কাব্য এবং নাটকাদির সমালোচনাও কিন্তু করা হয়েছে। মাইকেলের এবং অন্যান্য কতিপয় প্রসিদ্ধ ব্যক্তির চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে মধুস্মৃতি। মধুস্মৃতি হচ্ছে কবিশেখর নগেন্দ্রনাথ সোম কবিভূষণ কাব্যালঙ্কার প্রণীত। মধুস্মৃতি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একখানি সুবিস্তৃত জীবন স্মৃতি গ্রন্থ। উপাদান এবং উপকরণ বাহুল্যে বঙ্গভাষায় জীবনচরিত শ্রেণীর গ্রন্থাবলীর মধ্যে এটা অদ্বিতীয়। অধিকন্তু তৎকালীন বঙ্গ সমাজের সমসাময়িক ইতিহাসে অনেকটা স্থান এতর দ্বারা আলোকিত হয়েছে। রচনার মাধুর্যে এটা অতীব সুখপাঠ্য এবং উপাদেয় হয়েছে। মহাকবির ইংরেজি এবং বাংলা অনেক অপ্রকাশিত রচনায় গ্রন্থ কলেবর পরিপূর্ণ। বহু অপূর্ব প্রকাশিত পত্রাবলীতে গ্রন্থ সুশোভিত। এই গ্রন্থ রচনা করে ইনি বঙ্গদেশের প্রাচীন বিদ্যাপীঠ ভট্টপল্লী হইতে কবিশেখর উপাধিতে বিভূষিত হয়েছেন। নগেন্দ্রবাবুর গ্রন্থে কাব্যশ্রী দেখে বিভূতিজননী সভা তাকে কাব্যালঙ্কার উপাধি কিন্তু প্রদান করেছিলেন। এরপরে হচ্ছে আরেকটা জনপ্রিয় গ্রন্থ মনসার ভাসান। অবশ্যই জনপ্রিয় গ্রন্থ, বাংলায় তো জনপ্রিয়তার শেষ নেই। একটা বাংলা পাঁচালী গ্রন্থ। ক্ষেমানন্দ, কৃতজ্ঞদাস ক্ষেমানন্দ কিন্তু লিখেছিলেন মনসার ভাসান, অর্থাৎ ক্ষেমানন্দের কাব্য মনসার ভাসান নামে পরিচিত। বিষয়টা এরকম যে চম্পাইনগরবাসী চাঁদ সদাগর নামক জনৈক গন্ধবণিক মনসা দেবীকে অত্যন্ত হিংসা করত। এতে মনসার ক্রোধে তার 6 পুত্র নষ্ট হয় এবং তিনি স্বয়ং বাণিজ্যে গমন করলে মনসা দেবী তার সমস্ত পণ্যদ্রব্য নষ্ট করে দেন এবং তাকে সাতিশয় ক্লেশ প্রদান করেন। তথাপি চাঁদ সদাগর মনসা দেবীর উপর বিদ্বেষভাব পরিত্যাগ করলেন না। পরিশেষে তার লক্ষিন্দর নামে এক পুত্র জন্মে। নিছনি নগরের সাইবানের কন্যা বেহুলার সঙ্গে তার বিয়ে হয়। চাঁদ পূর্বেই অবগত হন যে মনসার কোপে বিয়ে রাত্রেই সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু হবে।
এই দুর্ঘটনার প্রতিবিধানের জন্য তিনি সত্যই পর্বতের উপর এক লোহময় বাসরঘর প্রস্তুত করেন এবং বিবাহের পর বরকন্যা সেখানে রাত্রিবাস করেন। কিন্তু সেই লোহময় গৃহের মধ্যেই সর্পাঘাতে লক্ষীন্দ্রের মৃত্যু হয়। তখন পতিব্রতা বেহুলা মৃত পতি করে কলার ভেলায় উঠে ভাসতে ভাসতে 6 মাসে ত্রিবেণীতে গমন করেন। সেখানে নেতা ধোপানি দেবতাদের কাপড় কাচত। বেহুলা তার সাহায্যে দেবলোকে উপস্থিত হয়ে নৃত্যগীত দ্বারা দেবতাদিগকে প্রীত করে মৃত পতিকে পুনর্জীবিত করেন। পরে 4 সওদাগর মনসার পূজা করবেন। বেহুলা এইরূপ আশ্বাস দিলে মনসা দেবী তার পূর্ব বিনষ্ট 6 পুত্রকে বাঁচিয়ে দেন এবং জলমগ্ন সমস্ত ধন সম্পত্তি সহ নৌকাগুলিকে জল থেকে তুলে দেন। তখন বেহুলা সেই সমস্ত ধন সম্পত্তি পতি এবং ভাসুরদের নিয়ে দেশে আগমন করে। অথবা 4 সওদাগর পূর্ব হিংসা ত্যাগ করে মনসার পূজা করে। অনুমান ছাড়াই 100 বৎসর পূর্বে এই মানে আনুমানিক 100 বৎসর পূর্বে এই গ্রন্থখানি কিন্তু লেখা হয়েছিল। এটাই ছিল মনসার ভাসান ক্ষেমানন্দের গ্রন্থের মূল বিষয়। দেখো বন্ধু, এই যে বর্ণনাক্রমিক সাহিত্যের ইতিহাস ক্লাস এর কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে, কেননা তুমি বাংলা মিডিয়ামে বর্তমানে ক্লাস 11 বা 12-এর সাহিত্যের ইতিহাসকে তুমি পাঠ্য হিসাবে পাবে। তাছাড়া তুমি গ্রাজুয়েশন যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেখানে কলেজেই পড়ো না কেন, কোনো একটা সেমিস্টারে কিন্তু তোমাকে সাহিত্যের ইতিহাস পড়তেই হয়। ফলে সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস যেহেতু তোমাকে পড়তেই হচ্ছে, সেখানে কিন্তু তুমি কোনো একটা সেমিস্টারে সাহিত্যের ইতিহাস পড়বে, সেখানে 2 নম্বর 6 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন তোমাকে উত্তর করতেই হচ্ছে। বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় গেলে তোমাকে কিন্তু একটা গ্রন্থের নাম তুলে দেবে, বলে এটা কোন ধরনের গ্রন্থ, ক্লিয়ার এটা তোমাকে দিচ্ছে, এটা কোন ধরনের গ্রন্থ সেটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ফলে সেদিক থেকে কিন্তু এসব ক্লাসের মানে বর্ণনাক্রমিক যে সাহিত্য ইতিহাসের ক্লাসের যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে। আজকের এরপরে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা মনুসংহিতা। তোমরা জানো বন্ধু, মনুসংহিতা আরেকটা যথেষ্ট জনপ্রিয় গ্রন্থ, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা সংস্কৃত ধর্মশাস্ত্র। এখানে 12 অধ্যায়ে বিভক্ত এই মনুসংহিতা, মানে 12টা অধ্যায়। প্রথম অধ্যায়ে সৃষ্টি প্রকরণ, কাল নির্ণয় এবং ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয়ের ধর্ম কথিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ধর্মের লক্ষণ, ধর্মানুষ্ঠানযোগ্য দেশাদি, জ্ঞাত কর্মাদি, সংস্কার বিধি, ব্রত চারাদি এবং গুরুর প্রতি শিষ্যের কর্তব্য অকর্তব্য নির্ণীত হয়েছে। তৃতীয় অধ্যায়ে বিবাহ, পঞ্চযক্ষ, দানফল, অতিথি সৎকার ও শ্রাদ্ধাদি নিত্যকার্য নিরূপিত হয়েছে। চতুর্থ অধ্যায়ে 4 বর্ণের জীবিকা, বিবিধ গৃহস্থের পালনীয় কর্তব্য কর্মসমূহ নির্দিষ্ট হয়েছে। পঞ্চম অধ্যায়ে শ্রাদ্ধ, তারপর হচ্ছে খাদ্য অখাদ্য বিধান, শৌচ, তারপর হচ্ছে দ্রব্যের শুদ্ধাশুদ্ধি কিংবা স্ত্রী জাতির কর্তব্য উপদিষ্ট হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে বানপ্রস্থ ধর্ম এবং সন্ন্যাস বিধি, সপ্তম অধ্যায়ে রাজধর্ম, অষ্টম অধ্যায়ে ব্যবহার বিধি কথিত হয়েছে। নবম অধ্যায়ে স্ত্রী পুত্রের ধর্ম, দায়ভাগ, দণ্ডবিধি এবং শূদ্র ধর্ম নিরূপিত হয়েছে। দশম অধ্যায়ে বর্ণ সংকরোৎপত্তি, ব্রাহ্মণাদির আপাতকালের উপজীবিকা নির্দেশ এবং একাদশ অধ্যায়ে অনুষ্ঠিত পাপের প্রায়শ্চিত্ত নির্ণীত হয়েছে। এবং দ্বাদশ অধ্যায়ে শুভাশুভ কর্মের ফল, কর্তব্য কর্ম, কর্মজন্য জন্মান্তর, বৈদিক কর্ম, পরমাত্মা জ্ঞান এবং মোক্ষ সাধন বিদিত হয়েছে। এটা যে সংস্কৃত যে ধর্মশাস্ত্র মনুসংহিতা, এই মনুসংহিতার 12 অধ্যায় অর্থাৎ 12 ভাগে 12টা ভাগে এভাবে 12টা জিনিসকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা ইংরেজি সংস্কৃত গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম, এটা কিন্তু ছিল দেখো বর্ণ নির্মিত কিন্তু আমার প্রথম ক্লাস, আর টোটাল ছিল কিন্তু আমার 64 নাম্বার কিন্তু ক্লাস। আশা করছি বন্ধু এই যে আজও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গ্রন্থের যে মডেল ভগিনী
এটা একটা জনপ্রিয় গ্রন্থ, এটা পরীক্ষায় প্রচুর আসে যে মডেল ভগিনী কার লেখা, সেই তত্ত্বটা তোমরা জানতে পেরেছো। কিংবা মদ খা বড় দায় জাত থাকার কী উপায়, এই তত্ত্বটা তোমরা জানতে পেরেছো। এইগুলো পরীক্ষায় প্রচুরবার আসতে কিন্তু দেখা গেছে। কিংবা কেতকা দাস ক্ষেমানন্দের গ্রন্থ কী নামে পরিচিত মনসার ভাসান, এটাও কিন্তু প্রচুর পরীক্ষা আসতে দেখা গেছে। ফলে সেদিক থেকে আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট